শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আজ নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী। বাংলা নাটককে তিনি নিয়ে গেছেন একটি নতুন ধারায়। তিনি বাংলা নাটকের একটি আধুনিক রূপ প্রদান করেছেন এবং আজ তার জন্মদিন উপলক্ষে তার জন্মবার্ষিকীতে তারকা কথনের সেটে আমন্ত্রিত হয়েছেন তারই এক শিষ্য, গুণগ্রাহী, আমাদের সকলের প্রিয় নাট্যকার এবং নাট্য নির্দেশক মাসুম রেজা। শুভ দুপুর আপনাকে। কেমন আছেন আপনি? ভালো ভালো। শুরুতেই যখন বললাম সেলিম আল দীন সম্পর্কে, আপনার মুখ থেকে তার সম্পর্কে কিছু কথা শুনতে চাই। আসলে উনি, আপনি বলছিলেন যে নাটক, আসলে উনি থিয়েটারের মানুষ। নাটকের সাথে থিয়েটারের পার্থক্যটা এরকম হচ্ছে যে নাটকটা যখন আমরা লিখছি পাণ্ডুলিপি আকারে থাকছে তখন সেটা নাটক, এবং সেটাকে যখন আমি অভিনয়, আলো, সেট, মিউজিক, কস্টিউম এই সমস্ত সব কিছু দিয়ে মঞ্চে নিয়ে আসছি তখন সেটা হয়ে দাঁড়াচ্ছে থিয়েটার। এই যে থিয়েটারের পুরোধা ব্যক্তিত্ব, তিনি শুধু নাট্যকার না। আপনি আমার পরিচয়ে বললেন উপন্যাসিক, আমি উপন্যাসিকের চাইতে অনেক বেশি নাট্যকার, নাট্য নির্দেশকের চাইতেও অনেক বেশি নাট্যকার। ফলে আমার শিল্প ভাবনার যে গুরু তিনি হচ্ছেন সেলিম আল দীন। সেলিম ভাই তো আজকে তার ৭৫তম জন্মবার্ষিকী। তিনি ২০০৮ সালের ১৪ই জানুয়ারিতে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি জন্মেছিলেন ১৯৪৯ সালের আজকের দিনে ১৮ই আগস্টে সেনের খিল, গাজী ফেনীর সেনের খিল গ্রামে তার জন্ম। এবং সেলিম ভাই তারপর থেকে নানান জায়গায় তার পিতার চাকুরি সূত্রে বিভিন্ন জায়গায় গেছেন, পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা বিভাগে, পরে উনি করটিয়া সাদাত কলেজে উনি পড়াশোনা করেছেন। ওখান থেকে ডিগ্রি করে আসার পরে তিনি মাস্টার্স করেছেন আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা। সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশে থিয়েটার স্টাডিজের যতগুলো বিভাগ, এখন যতগুলো বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, এটি শুরু হয়েছিল, গোড়াপত্তন হয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ হ্যাঁ, তার মাধ্যমে উনি কিন্তু বাংলা বিভাগের শিক্ষক ছিলেন, কিন্তু তার অনেক আগে থেকেই উনি নাটকের সাথে যুক্ত হয়ে গেছিলেন, থিয়েটারের সাথে যুক্ত হয়ে গেছিলেন। সেই জন্যেই উনি বাংলা বিভাগ থেকে থিয়েটার বিভাগটি চালু করেন ৭৪ সালে। এবং পরবর্তীতে আমরা দেখেছি তাকে স্মরণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীন মুক্ত মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, এই মুক্ত মঞ্চটাও তার নামে দেওয়ার মানে যুক্তিসঙ্গত কারণ হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমি বহু জায়গায়, ঢাকার বাইরে যাই, অনেক জায়গায় আমার দল, আমার দেশ নাটক, আমার দল, বহু জায়গায় আমি নাটক করেছি, কিন্তু ওই সেলিম আল দীন মুক্ত মঞ্চ যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সেইখানে নাটক করার আনন্দ, স্বাদ এবং ভালো লাগা একদমই আলাদা। ওখানে সেই মানে গ্যালারি করে দেওয়া, এমপি থিয়েটারের মতন গ্যালারি করে দেওয়া, এটা ওপেন মঞ্চ, এবং সেইখানে যে হাজার হাজার ছাত্র এসে দেখে, এবং সবচাইতে বড় ব্যাপার যে এই ছাত্রগুলো কিন্তু এত মনোযোগ দিয়ে এত রেসপন্স করে নাটক। আমি এইরকম রেসপন্স, যেখানে তালি, সেই তালি, অত জোরের তালি আমি আর কোথাও কখনো শুনিনি। হ্যাঁ, মেলান্দহ বলে একটা জায়গা আছে জামালপুরের, সেইখানেও দর্শককে আমি দেখেছি, প্রায় ৬,৫০০ দর্শক দেখে নাটক দেখছেন। সেখানেও কিন্তু সেলিম আল দীনের যে দলটি, ওখানকার শহীদ সমর থিয়েটার, সেটিও কিন্তু সেলিম ভাইয়ের হাতেই তৈরি। সেলিম ভাই যেমন তালুকনগর থিয়েটার, মানিকগঞ্জ, এরকম অনেক থিয়েটার তিনি তৈরি করেছেন গ্রাম থিয়েটারের মাধ্যমে। ফলে আসলে সেলিম ভাইকে, এটা হচ্ছে সেলিম ভাইয়ের একদম মানে উপরি স্তরের পরিচয়। সেলিম ভাই তো আসলে একজন গবেষক, লেখক তো বটেই, একজন শিক্ষক, এবং তার নিজস্ব তৈরি তত্ত্ব, নাটকের থিয়েটারের তত্ত্ব আছে। যেমন ধরা যাক যে অ্যারিস্টটলের পোয়েটিক্স, অ্যারিস্টটল তো পোয়েটিক্স থিয়েটারেরই তত্ত্ব দিয়ে গেছেন, যেটাকে আমরা অবশ্য বলি কাব্যতত্ত্ব। কাব্যতত্ত্বের একটা বিশাল অংশ হচ্ছে থিয়েটারের উপরে। সেরকম সেলিম ভাইয়েরও কিন্তু নানান কিছু তার নিজস্ব কি বলবো সংজ্ঞায়িত করা ইয়েকে, যেমন একটা কথা বলি, সেলিম ভাই উনি যেটার উপরে পিএইচডি করেন, সেই পিএইচডির থিসিসের বা আমরা বলবো হাইপোথিসিসের নাম হচ্ছে মধ্যযুগীয় বাংলা নাটক। মধ্যযুগে আমাদের নাটক কেমন ছিল, এবং আমাদের যে মধ্যভাগ, যে ব্রিটিশ শাসনামলের ২০০ বছর তার আগে এবং তার পরে,
এটা নিয়েও বিস্তর লেখালেখি তার আছে, বিস্তর আলোচনা তার আছে। পুরোপুরি একটি বর্ণাঢ্য এবং নানা শাখায় তার বিচরণ ছিল। আপনি বলছিলেন আপনার কথাতেই যে অন্য জায়গায় নাটক করা বা নির্দেশনা দেওয়া এবং জাহাঙ্গীরনগরে গিয়ে বা তার নাট্য দলের সাথে কাজ করা পুরোপুরি আলাদা। এই যে আলাদার জায়গাগুলো কেন আলাদা, কেন তিনি আলাদা বা তার বিশেষত্বের জায়গাটা? এটা তো তিনি আবহটা তৈরি করেছেন, মানে তার নাটকের প্রতি যেই নিবেদন, যে মগ্নতা, সেইটা কিন্তু গ্রহণ করেছে ছাত্রছাত্রী। সেলিম আল দীন কিন্তু আমরা তাকে নাট্যাচার্য বলি। ফলে একজন আচার্য, থিয়েটারের একজন আচার্য, আচার্য কি যেটা বাংলায় আমাদের এখানে চ্যান্সেলর বলি আমরা যেটাকে, যে কোনো বিদ্যাপীঠের প্রধান যিনি, সেই বিদ্যাপীঠকে যিনি পরিচালনা করেন তিনি তো আচার্য। আমরা সেই জন্য থিয়েটারের আচার্য বলি নাট্যাচার্য সেলিম আল দীনকে। ফলে তার জায়গাতে তো সেই আবহটা থাকবেই। সেই জন্য আমি জাহাঙ্গীরনগর, কিন্তু জাহাঙ্গীরনগরের মুক্ত মঞ্চের চাই তো সবচেয়ে বড় ব্যাপার প্রথমে ওখানে ডিপার্টমেন্টটা করেছেন। যেমন একটা ছোট্ট কথা বলি, যে আমাদের আমি কাব্যতত্ত্বের কথা বলছিলাম পোয়েটিক্সে, মানে অ্যারিস্টটলের, সেই রকমই কিন্তু তিনিও আমাদের থিয়েটারকে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন দ্বৈত অদ্বৈতবাদী শিল্পতত্ত্ব। দ্বৈত অদ্বৈতবাদী শিল্পতত্ত্বটা এরকম, জানেন আপনারা চৈতন্যদেবের অদ্বৈতবাদ। উনি বলছেন যে আমরা যদি ইউরোপের নাটকের দিকে তাকাই, তাহলে ইউরোপের নাটকে কিন্তু নানান, মানে থিয়েটার না, আমি বলি সাহিত্যর দিকে যদি তাকাই, তাহলে সেখানে নানান ভাগ আছে কিন্তু, উপন্যাস, কবিতা, অথবা শিল্পের আরেক শাখা অপেরা, ডান্স, সব কিছু মিলায় কিন্তু আলাদা আলাদা বর্গভাগ, এটাকে আমরা বলি, উনি নাম দিয়েছেন বর্গভাগ। কিন্তু উনি বলছেন যে থিয়েটারেরই একমাত্র সেই ক্ষমতা, সেই পরিসর আছে যেইখানে থিয়েটার এর সবগুলোকে গ্রহণ করতে পারে। যখন আমি থিয়েটার স্ক্রিপ্টটা লিখছি, তখন সেটা যদি আমি পাঠ করি, তবে সেই পাঠে মনে হবে আমি একটা উপন্যাস পাঠ করলাম। যখন আমি ওটাকে মঞ্চে আনছি, তখন তার সাথে নৃত্য যোগ হচ্ছে, তার সাথে সংলাপ যোগ হচ্ছে, তার সাথে পেইন্টিংস যোগ হচ্ছে। শিল্পের যত শাখা আছে, এই যে বর্গ বলছি আমি, বর্গভাগ, শিল্পের সকল শাখাকে যে নিজে ধারণ করতে পারে, সে হচ্ছে থিয়েটার। অর্থাৎ দ্বৈত অদ্বৈতবাদী তত্ত্ব, অর্থাৎ সকল কিছু এসে একটার ভিতরে ঢুকে অদ্বৈত হয়ে যাচ্ছে। থিয়েটারের ব্যাপারটা আসলে বাংলাদেশে একসময় মঞ্চ নাটক নিয়ে একটা আন্দোলনের পর্যায়ে গিয়েছিল এবং সেখানে তার, অর্থাৎ সেলিম আল দীনের একটা অগ্রণী ভূমিকা ছিল। এ সম্পর্কে আপনি কি বলতে চান? সেলিম ভাইয়ের, যেমন ধরা যাক, সেলিম ভাইয়ের নাটককে যদি আমরা ভাগ করি, তাহলে সেলিম ভাইয়ের এই নাটকের ভাগগুলোকে তার একটা প্রস্তুতি পর্ব ছিল। তিনি যখন লিখছেন, যেমন সর্ববিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসির ফ্যান্টাসি, তারপরে আতর আলীদের নীলাভ পাঠ, এরকম অসংখ্য নাটক তিনি ওই সময় লেখেন। এগুলো তার প্রস্তুতি পর্বের নাটক। এবং এই নাটকগুলি লেখা শুরু হওয়ার একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭২ সালের কথা আমি বলছি, যখন স্বাধীনতার ঠিক পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামিদের নাম এখানে বলতে হবে, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বা আরও অনেকের নাম এখানে আসবে, ঠিক আছে। তখন হলের নাট্য প্রতিযোগিতা হলো, হলে, যেমন ধরা যাক মহসিন হল বা জসিমউদ্দিন হল, এই হলে নাট্য প্রতিযোগিতা হলো। এবং সেখান থেকে, হ্যাঁ, সেখানে ওই হলের নিজস্ব, ওই হলের যিনি বাসিন্দা, তারই ডিরেকশন হতে হবে, মানে তাদেরই লেখা হতে হবে। ফলে ওই সময় আমরা অসংখ্য লেখক এবং অসংখ্য নির্দেশক পেয়ে গেলাম। তো এদেরই ভেতরে নানানজন নানান দলগুলো করলেন, যেমন নাট্যচক্র অবশ্য তখন ছিলই, ঢাকা থিয়েটার, আরণ্যক, এরকম অসংখ্য নাটকের দল হয়ে গেল। সেটা দিয়ে কিন্তু আমাদের গ্রুপ থিয়েটার বলি, যেটা আমরা গ্রুপ থিয়েটারের চর্চার শুরু। এবং সেই চর্চার সাথে তিনি প্রথম থেকেই একদম, মানে আদ্যপান্ত তার জীবনকালের যা সময়, তিনি সেই থিয়েটার চর্চার সাথেই ছিলেন। ফলে তার জীবনটা সত্যি সত্যি থিয়েটারময়। এবং তার তো ব্যক্তিগত জীবনও খুবই বর্ণাঢ্য ছিল আর কি। উনি একদম শিশুর মতন একজন মানুষ ছিলেন। ওনার স্ত্রী আমাদের শাহজাদি মেহেরজান, পারুল ভাবি বলতাম আমরা। মানে উনি এত একদম সাধারণ মানুষ। আমরা যখন যেতাম সেলিম ভাইয়ের বাড়িতে জাহাঙ্গীরনগরে, তখন পারুল ভাবি সেলিম ভাইকে একটু ইয়ে করার জন্য, খোঁচানোর জন্য আমাদেরকে বলতো, ফেনি নিয়ে যা যা কৌতুক আছে, হ্যাঁ, জোকস আছে, এগুলো বলো।
আমরা সেলিম ভাইকে একটু খোঁচানোর জন্য ভাবিকে আমরা এই সমস্ত ফেনী নিয়ে, নোয়াখালী নিয়ে যত জোকস আছে এগুলা বলতাম, এবং সেলিম ভাই এগুলো শুনে খুবই হাসাহাসি করতো আর কি। এবং নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি তার সাথে আপনার গুরু শিষ্যের যে ব্যাপারটা সেটা তো ছিল, এবং একই সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক তার সাথে আপনার গড়ে উঠেছিল। এই ব্যক্তিগত সম্পর্কটা আসলে কেমন ছিল তার সাথে, তার পরিবারের সাথে, সব মিলিয়ে? না, আমি তো এটা বললাম একটা, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বলি আমার একটা খুব মঞ্চের নাটক আছে, দীর্ঘ সময় ধরে চলছে সে নাটকটা, নিত্যপুরাণ, প্রায় 126টা প্রদর্শনী হয়েছে। এবং সেই নাটকটি যখন আমি প্রথম লিখি, নিত্যপুরাণ যখন প্রথম লিখি, আমার একটা অভ্যেসই ছিল, বা এটা গুরুর প্রতি নিবেদনও বলতে পারেন, যে আমার এই নাটকটা আমি প্রথম সেলিম ভাইকে পড়াচ্ছি, লেখা শেষ করে পড়াচ্ছি আমার এই বাড়িতে, আমার বাড়িতে এখানে। তো সেখানে ভাবিও আছেন, পারুল ভাবিও আছেন। তো আমার স্ত্রী এবং পারুল ভাবি তারা মোটামুটি তাদের ভিতরে গল্প করছে, এর ভিতরে রান্নাবান্নাও হয়ে গেছে। আমাদেরকে বারবার ডাকা হচ্ছে যে ঠান্ডা হয়ে যাবে খাবার, এসে খেয়ে নাও, কিন্তু সেলিম ভাই ওটা শুনেই যাচ্ছে। একটা পর্যায় পর্যন্ত আসার পরে যখন ওরা খুবই চাপাচাপি করতেছে খাওয়ার জন্য, আমরা তখন বার হয়ে আসলাম, অর্ধেক মতন পড়া হয়েছে তখন আমার নাটকটা নিত্যপুরাণ। তো আমার ওই ইয়ের মতন যে লবিতে একটা করিডোরের মতন, ওইখান থেকে সেলিম ভাই পিছনে হাত বেঁধে হাঁটছেন, একবার ওদিকে যাচ্ছেন, একবার এদিকে আসছেন, আর বলছেন গুরুরে মারিয়া তুই হইবি অমর। হ্যাঁ, আমি আবার তখন আমার ওই ওনার পিছনে পিছনে বলছি যে গুরুরে বাঁচাইতে আমি মরিব। হ্যাঁ, এইরকম মানে, এবং তখন আমার পারুল ভাবি এবং আমার স্ত্রী খুবই হাসাহাসি করছে। উনি একটা অসাধারণ মানুষ ছিলেন, মানে, এবং দেখেন কি ছেলে মানুষ, উনি হয়তো হাঁটছেন সকালবেলায় বা বিকেল বেলায়, উনি ছাত্রদের পরিবেষ্টিত হয়ে হাঁটতেন। কোনো ছাত্র যদি কোনোভাবে একদম তার সমানে সমানে হাঁটে, তো বললেন এক পা পিছিয়ে হাঁট, এক পা পিছিয়ে হাঁট, মানে এগুলো জাস্ট তার জীবনের এক ধরনের আনন্দ এরকম ছিল। এবং আমরা যখন তার নাটকগুলো দেখি এবং একই সাথে তার শিষ্য হিসেবে আপনাদের কাজগুলো যখন দেখি, এই যে গুরুর সাথে শিষ্যের যে একটা আন্তঃসম্পর্ক থাকে, এবং অনেক সময় দেখা যায় কি যে তাদের মধ্যে থেকে একটা অনুপ্রেরণার ব্যাপারও কাজ করে, তো আপনার কাজে বা আপনার লেখাতে তার প্রভাব কতটুকু আছে বলে? তার প্রভাব সম্পূর্ণরূপে, দেখেন লেখকদের একটা নিজস্বতা থাকতে হয়। লেখকরা অন্যের থেকে নেন কিন্তু তার মতন হন না, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। কিন্তু আমি আমার যা কিছু পাওয়া তার বেশিরভাগই আমার গুরু সেলিম আল দীনের, সেলিম ভাইয়ের কাছ থেকে পাওয়া। কিন্তু আমার নাটক যদি কেউ দেখে, তখন কেউ বলতে পারবে না যে এটা সেলিম আল দীনের ঘরানার নাটক বা সেলিম আল দীন, কারণ তার প্রত্যেকেরই একটা নিজস্ব থাকে। এটাই লেখকদের কিন্তু সবচেয়ে বড়, কি বলবো, মানে বড় কাজ বা বড় চিন্তা, যে আমি লেখা শিখবো, লেখা জানবো, পড়াশোনা করব, কিন্তু আমার লেখা আমার মতন হবে, যাতে অন্য সময় বলে একটা নাটক দেখেই বলতে পারে যে আচ্ছা এটা তো মাসুম রেজার লেখা। উনি আমার গুরু কীরকম ছিলেন, উনি দেখেন আমার সাথে, ওনার কাজের সাথে কেউ থাকবেন, যুক্ত হবেন, এটা কিন্তু অন্য কেউ ভাবতে পারে না। কিন্তু আমি আর সেলিম ভাই মিলে রঙের মানুষ, বিখ্যাত সিরিয়াল আপনারা জানেন যে একটা চ্যানেলে প্রচারিত, দেখেন না এরকম বাঙালি কম আছে, সে রঙের মানুষ কিন্তু রাইটার আমি আর সেলিম ভাই দুইজনে মিলে আমরা লেখক ছিলাম। ফলে ওনার সাথে আমার শিল্পের সম্পর্ক অনেক গভীর। এই যে তার লেখা সম্পর্কে আমরা কথা বলছিলাম, তার লেখাতে আমরা দেখেছি যে তার যে নাটকগুলো সবগুলোতেই একটা সমাজে নানা ধরনের অসঙ্গতি থাকে, কিংবা একটা মানে বিষয় বৈচিত্র্যতা আমরা দেখতে পাই তার কাজের মধ্যে। এই যে যেরকম আমরা যদি জৈবতী কন্যার কথা বলি, সেগুলোতেও আমরা দেখেছি যাত্রাপালে যারা কাজ করে তাদেরকে নিয়ে তিনি লিখেছেন। এই বিষয়গুলো তিনি আসলে কিভাবে ঠিক করতেন বা কোন জিনিসটা থেকে অনুপ্রাণিত করতেন? জৈবতী কন্যার মন না, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেলিম ভাই কিভাবে মানে তার ভেতরে এর ভেতরে মানে কিছু একটা কাজ করতে থাকে। একটা ছোট্ট উদাহরণ দিই, সেলিম ভাই নিজের মুখে বলা গল্প এটা। উনি ডিপার্টমেন্ট থেকে ওনার বাসায় ফিরছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইয়েতে, ক্যাম্পাসে, এবং ডিপার্টমেন্ট থেকে ফিরতে ফিরতে উনি যখন বাসায় ঢুকবেন, তখন ওইখান থেকে হঠাৎ তার কানে তিনি শুনতে পান রূপান্তর। খুব বিস্ময়কর ব্যাপার, কিন্তু উনি রূপান্তর এটা শুনতে পান, এবং উনি ইয়ে করেন কে বলছে কথাটা, এবং তারপরেও ঢুকে গেছেন, এবং তারপর থেকে এই রূপান্তরটা তার ভিতরে কাজ করতে থাকে। দেখেন আমাদের এই যে পেশার রূপান্তর হচ্ছে, নানান পেশার লোক তাদের কাজ হারিয়ে, যেমন ওই যে শিলপাটা কোটানোর লোকগুলো,
বা ধরেন ওই যে কাঁচি দা কাঁচি ধার দেওয়ার লোকগুলো, এইগুলো তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওই ওই ইয়েগুলো পেশাগুলো আর থাকছে না। ঠিক আছে, এই যে পেশার পরিবর্তন হচ্ছে, এই যে রূপান্তর হচ্ছে, এক মানুষ থেকে আরেক মানুষ রূপান্তর হচ্ছে, এই এক রূপান্তর শব্দ থেকে তিনি তার কিছুদিনের ভেতরে এক অসাধারণ স্ক্রিপ্ট লিখে ফেললেন। সেই স্ক্রিপ্টের নাম কীর্তন খোলা। এই কীর্তন খোলার ভিতরে উনি দেখালেন যে মানুষের যে এই রূপান্তরিত জীবন, এক পেশা থেকে আরেক পেশায় চলে যাওয়া, এই সমস্তটা নিয়েই এটি তিনি লিখলেন। আবার যদি তার কীর্তন খোলার পরে কেরামত মঙ্গলকে আমরা নিই, কেরামত মঙ্গলের ভিতরে আমরা দেখি কেরামত মঙ্গলের জীবনের সেই স্বাধীনতার আগ থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময়ে কেরামতের জীবনের যেই আবর্তন এবং বিবর্তন, সেইগুলো নিয়ে কিন্তু এই নাটকটা কেরামত মঙ্গল। তারপরে যদি আপনি হাত হদায় নেন, হাত হদায়ের ভেতরে কোস্টাল এরিয়ার মানে উপকূলীয় মানুষের জীবনকে তিনি যেভাবে তুলে এনেছেন, এ এক অসাধারণ নাটক বলে আমি মনে করি। এটি সম্পূর্ণ উপকূলীয় ওই অঞ্চলের ফেনীর ভাষা যেভাবে বলে, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন, তাদের ভাষা, তাদের সংস্কৃতি। আর সেলিম ভাইয়ের নাটকের একটা অনেক বড় ব্যাপার কি, তিনি এমনভাবে মানে গ্রামীণ উপাদানগুলোকে ব্যবহার করেছেন। যেমন ধরা যাক ইয়ের ভেতরেই, হাতহদায়ের ভেতরেই আপনার ওই যে ঘুড়ি বাজি তো আছেই, তারপরে আপনার মোরগ লড়াই, এগুলো হয় না, এই সমস্ত কিছু কিন্তু তিনি এর ভিতরে এনেছেন। যেমন দা কাঁচি খোন্তা, হ্যাঁ, মাথাল, এমন কোনো উপাদান নাই গ্রামের যে উপাদান তার নাটকে তিনি সামগ্রিকভাবে তিনি একটি বিষয়কে ফুটিয়ে তুলেছেন। ওই জায়গার মানুষের জীবন, আর সবসময় ওই মানুষের জীবন মানে কি এরা এই করছে এটা উনি দেখান না, কিন্তু উনি যেটা দেখান হচ্ছে জীবন বোধ, ওই জীবন বোধটাকে উনি তুলে নিয়ে আসেন। একদমই। ওনার বিভিন্ন কাজ সম্পর্কে আপনি বলছিলেন, নানা ধরনের যে হাত হদাই থেকে শুরু করে নানা কাজ, কীর্তন খোলা কিংবা যুবতী কন্যার মন, এতগুলো তার মঞ্চনাটক, এত ধরনের কাজ, তার মধ্যে কোন কাজটা আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে, মোহিত করেছে এবং কেন করেছে? না, আমার মনে হয় যে এরকম আলাদা করে আমি কোনোটাই বলতে পারবো না। যেমন ধরা যাক বনপাংশুল বলে তার একটি নাটক, সেই বনপাংশুলের ভিতরে তার একটি দৃশ্য আছে, নাটকটির নির্দেশক নাসিরুদ্দিন বাচ্চু ভাই, এবং সেই দৃশ্যের দেখা যায় যে একজন গুণিন তিনি বৃক্ষ প্রবেশ করবেন, বৃক্ষের ভিতরে প্রবেশ করবেন, বৃক্ষ প্রবেশই তার গন্তব্য, এটা হিসেবে থাকে। এবং এই দৃশ্যটি তিনি এমনভাবে লিখেছেন, তিনি বৃক্ষ কি মানুষকে নিতে পারে নাকি মানুষ বৃক্ষকে নিতে পারে না, মানুষই বৃক্ষকে নেয়। এই যে বৃক্ষ এবং মানুষের ভেতরকার যে সম্পর্ক তৈরি করা, এই ভাবনা আমি জানি না কোনো সাধারণভাবে কোনো লেখক এই ভাবনাটা ভেবে ফেলতে পারবে কিনা। ঠিক আছে, অথবা ধরা যাক কাসিম শিকারের একটা দৃশ্য, যেখানে একটা কাসিমকে শিকার করছে একজন কাসিম শিকারী, সেই কাসিম শিকারের বর্ণনাটা দিচ্ছে। ঠিক আছে, কিভাবে সে কাসিমটাকে সে ধরলো। আমরা কিন্তু মানে যারা জাস্ট খালি লিখে ফেলার জন্য লিখে ফেলি, তারা এটা ভাবতেও পারবে না যে একটা কাছিম শিকারের দৃশ্য এইভাবে রচনা করা সম্ভব, এবং তার ভেতর দিয়ে একজন কাছিম শিকারীর যে বীরত্ব, যে সাহস, হ্যাঁ, যে পরিশ্রম, এটা কিন্তু একদম একটানে নিয়ে চলে যায় হচ্ছে আপনার যদি সান্টিয়াগোর কথা বলি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, হ্যাঁ, তার সেই সান্টিয়াগোর কথা বলি যে 72 ঘন্টা পরিশ্রম করে ওই মার্লন ফিশটাকে সে ধরে নিয়ে আসে, এক্স্যাক্টলি যেন সেরকমই একটা দৃশ্যের অবতারণা হয়। মানে আমি জানি না কোন নাটকের কথা আমি আলাদা হয়ে বলবো সেলিম ভাই, আমার কাছে প্রাচ্য মানে যত প্রতিটি কাজই, প্রতিটি নাটকই একটা স্বাতন্ত্র্যপূর্ণ একটা বৈশিষ্ট্য থাকে এবং প্রত্যেকটাই চমৎকার। আরও একটি ব্যাপার একটু জানতে চাই, আপনি শুরুতেই যেটি বলছিলেন যে উনি বাংলা বিভাগে প্রথমে অধ্যাপনা করেছেন, তারপরে তিনি নিজে একটি নাটক নিয়ে আলাদা একটি বিভাগ তিনি চালু করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই যে এক বিভাগ থেকে আরেক বিভাগ নিয়ে কাজ করা এবং প্রাতিষ্ঠানিক একটা রূপ দেয়া, এই যাত্রা নিয়ে একটা আপনি যদি একটু বলতেন। এবং শুরুটা জাহাঙ্গীরনগরে হলেও এটা কিন্তু ধীরে ধীরে স্ট্যাবলিশ হচ্ছে, অন্যান্য জায়গাতেও চালু হচ্ছে। না, সেটা যেমন ধরেন, হ্যাঁ, এটা তো আমি বললাম যে প্রতিকৃত বলতে যা বোঝায় বা অগ্রণী ভূমিকা রাখার ক্ষেত্রে যা বোঝায়, এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, চিটাগং ইউনিভার্সিটিতে আছে সব, আর এমনি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তাদেরও অনেকগুলো ইউনিভার্সিটির ভিতরে
নাট্যকলা পড়ানো হয়। জগন্নাথ ইউনিভার্সিটিতে নতুন করে নাট্যকলার বিভাগ খোলা হয়েছে, সেখানে আমি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবেও কাজ করি। এইগুলোতে সব খোলা হয়েছে। ফলে আমি কি বলবো যে উনি তো আর এইভাবে বলে যান নাই যে সব ইউনিভার্সিটি তোমরা খোলো। তিনি তো মানে বাংলাদেশের নতুন একটি ধারণা প্রাতিষ্ঠানিকভাবে এই নাটক তার আগে তো থিয়েটার তো দেশের অন্যান্য ইউনিভার্সিটিতে থিয়েটার পড়ানো হয় অনেক আগে থেকে, যেটি বাংলাদেশে ছিল না। এবং থিয়েটার যে পড়তে হয় কিছুদিন আগ পর্যন্তও কিন্তু, এখন থেকে হয়তো 10 বছর আগ পর্যন্তও কিন্তু এমন ছিল যে একটি ছেলে ইউনিভার্সিটিতে পড়বে কিন্তু কোনো ডিপার্টমেন্টে সে তার পায়নি, সুযোগ পায়নি ভর্তি হওয়ার, শেষমেশ থিয়েটার ডিপার্টমেন্টে যায় পড়েছে। এরকম একটি বদনাম থিয়েটার ডিপার্টমেন্টের নামে কিছুদিন আগ পর্যন্ত, বছর দশক ধরা যাক, ছিল। কিন্তু এখন তা না, কিন্তু একদম রীতিমতন প্রতিযোগিতা করে থিয়েটার ডিপার্টমেন্টে সুযোগ পেতে হয় পরীক্ষার মাধ্যমে, একই রকম পরীক্ষা। আমার কাছে অনেকেই হয়তো ফোন করেন যে তার মেয়ে বা তার ছেলে থিয়েটারে ভর্তি হতে চায় অমুক অমুক জায়গায়, ঠিক আছে। এর থেকে আমি বুঝতে পারি যে থিয়েটারের প্রতি মানুষের যে এক ধরনের আগ্রহ জেগেছে, থিয়েটার কি সেটা জানার জন্য, সেটির জন্য কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব আমাদের সেলিম ভাইকে দিতে হবে, সেলিম আলদিনকে দিতে হবে। এবং আমরা এই যে তাকে নাট্যাচার্য বলছে, কিন্তু একই সাথে তার জীবনে যে লেখালেখি থেকে শুরু করে মানে সব কিছু, তার বিচরণ ছিল শিক্ষক থেকে শুরু করে অনেক কিছুতেই। এবং একটা মানুষ যাকে আমরা বলছি নাট্যাচার্য, সে একই সাথে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত হয়েছেন পরপর দুবার, 93 এবং 94 সালে। এবং এই যে তার বহুমুখী একটা প্রতিভা, এবং সেই প্রতিভার প্রতিফলনগুলো কিন্তু আমরা তার কাজে এবং আপনাদের কাছ থেকে শুনতে পারছি। এবং সবকিছু সেলিম ভাইয়ের যেটা বিষয় হচ্ছে, চলচ্চিত্র আগে সেলিম ভাইয়ের কিন্তু লেখালেখি শুরু কিন্তু কবিতা দিয়ে। তিনি কিন্তু কবিতার ভেতর দিয়ে এসেছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে একসময় খুব কবিতা লিখতাম, কবি ছিলাম আমি। হ্যাঁ, তো উনি তারপরে নাটকে এসেছেন। এবং সেলিম ভাই যদি ওইভাবে আমি দেখি, তাহলে তারই গল্প, যেমন 71-এর যিশু সম্ভবত ছবিটার নাম, এই রেডিওর জন্য উনি লিখেছেন, ঠিক আছে, টেলিভিশনের জন্য উনি লিখেছেন। একজন লেখক তো যখন তার লেখার উপরে দক্ষতা এবং তার লেখার শক্তিটা থাকে, তখন তিনি সকল মাধ্যমেই লিখতে পারেন। কিন্তু সেলিম ভাই বোধহয় একটা জিনিস কখনো করেন নাই, সেটা হচ্ছে উপন্যাস কখনো লেখেন নাই। কারণ তিনি বলেছেন যে আমার দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বে আমি বলেছি যে নাটকের ভিতরেই সকল শিল্প শাখা এসে তা স্থান নিতে পারে, ওই পরিসর থিয়েটারের আছে। ফলে উনি কোনোদিন উপন্যাস লেখেননি। এবং সেলিম ভাই আমাকেও বলে গেছেন যে তুই কখনো উপন্যাস লিখবি না, নাটকটাই এমনভাবে লিখবি যেন তা উপন্যাস হয়ে যায়। ফলে আমি এখনো পর্যন্ত উপন্যাস লিখেছি দুটো, কিন্তু যেটা আমি প্রথমে নাটক লিখেছিলাম সেইটাকেই একদম উপন্যাস আকারে ছাপিয়ে উপন্যাস বলছি আমি। কিন্তু আসলে সেটি আমার নাটক, কিন্তু মঞ্চে হয়ে যাওয়া নাটক অথবা টেলিভিশনে হয়ে যাওয়া নাটক। হ্যাঁ, সেলিম ভাইয়ের এই উপন্যাসের ক্ষেত্রে খালি উনি কখনো সেভাবে বলেন। কারণ তিনি বলেছেন যে আমার নাটক পাঠ করলে উপন্যাস মনে হবে, আমার নাটক পাঠ করলে কবিতা মনে হবে। হ্যাঁ, যে কোনো কিছুকেই আমার নাটকের স্ক্রিপ্ট থেকেই এটাকে রূপান্তর করা সম্ভব। এবং তার নাটকের বিস্তৃতি সেই পর্যায়ে ছিল, সেই জায়গায় ছিল। যেমন ধরুন আমি বলি, যেমন আমরা বলি এপিক, সেটাকে বাংলায় আমরা বলছি মহাকাব্য। এখন মহাকাব্যও কিন্তু বাংলাদেশে প্রথম লিখেছেন সেলিম আলদিন। যেমন ধরো যাক, যদি হাত হদায় নেই, অথবা কীর্তন খোলা নেই, অথবা কেরামত মঙ্গল নেই, বা পরবর্তীতে এসে নিমজ্জন, ধাবমান বা চাকা, বা যে কোনো আপনি একটা নাটক নিয়ে, মহাকাব্য বলতে কি বোঝায়? মহাকাব্য যে দোতনা আমরা বলি, সেটি তো আসলে মূলত হচ্ছে মহাকাব্য হচ্ছে সেটাই যেখানে অনেক মানুষের, অনেক সোসাইটির অনেক বিশালতা দিয়ে যখন একটা নাটককে আমি পরিবেশন করছি, ঠিক আছে। অনেক শহরের কথা বলছি, যেমন যদি আপনি হাত হদায় নেন, হাত হদায় কিন্তু সারা বিশ্বের কোন কোন সমুদ্র বন্দর কোথা দিয়ে সে ফিরছে, কোন জায়গায় যে নোঙ্গর করছে, এই খালি একটা উপকূলীয় জীবনকে আশ্রয় করে তিনি সমগ্র পৃথিবীর কথা বলেছেন, একদম ঠিক আছে। নিমজ্জনের ভিতরে একজন প্রফেসর, হ্যাঁ, এবং তার বন্ধু, হ্যাঁ, একজন যিনি প্রফেসরকে দেখতে যাচ্ছেন,
এই বলার ভেতর দিয়ে সমগ্র পৃথিবীকে তিনি তুলে এনেছেন। এই যে বিশালতা, মহাকাব্যিক বিশালতা, তা কিন্তু সেলিম আল দীনের নাটকের ভেতরেই আপনি পাবেন। সত্যি, হ্যাঁ, সেই জায়গাটা সেলিম আল দীন তৈরি করেছেন। এবং এজন্যই তাকে আমরা নাট্যাচার্য বলি, এবং তিনি সত্যিকার অর্থে একজন প্রতিষ্ঠানও বটে। এবং এই প্রজন্মের কাছে তাকে, তার কাজকে তুলে ধরতে হলে আপনাদের পর্যায় থেকে কিংবা রাষ্ট্রীয় পর্যায় থেকে অথবা গণমাধ্যমের দিক থেকে যদি বলতে চাই, সেক্ষেত্রে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, শিল্পের আমি মনে করি বিশেষ করে নাটকের একটা নিজস্ব প্রাণ থাকে, একটা নিজস্ব শক্তি থাকে, এবং সেই শক্তিটাই তাকে জাগিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। এর জন্য যে আলাদা নাচ্চারিং, এই কেউ সেলিম ভাইয়ের কথা বলছে না, তাহলে সুতরাং জোরে জোরে সেলিম ভাইয়ের কথা বলো, টেলিভিশনে সেলিম ভাইয়ের কথা বলতে থাকো, আমি মনে করি না এটার কোনো প্রয়োজন আছে। কারোর শিল্প শক্তির জন্যই এটার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তার নিজস্ব শিল্পেরই এত শক্তি আছে। আজকে এখানে সেলিম ভাই আমাদের ছেড়ে চলে গেছেন 2008 সালে, আজকে 24 সালে, এই যে প্রায় 16 বছর পরে আমরা সেলিম ভাইকে নিয়ে কথা বলছি কি জন্য? কারণ তার থিয়েটারের শক্তি দিয়ে। আমি এতক্ষণ যে সমস্ত কথা বলেছি তার থিয়েটারের শক্তিটা নিয়েই আমি কিন্তু বলেছি, ঠিক আছে? এবং সেই থিয়েটারকে সংহত করার জন্যেও তিনি কিন্তু আরও অনেক কাজ করেছেন, ঠিক আছে? যেটা উদাহরণস্বরূপ আমি বললাম, একটা ডিপার্টমেন্ট তৈরি করেছেন, তিনি নিজে গবেষণা করেছেন। তার একটি এটাকে কি বলবো, এই মধ্যযুগের বাংলা নাটকের যে সন্দর্ভতার দর্শন শাস্ত্রের, তাছাড়াও তিনি কিন্তু আমাদের যত ধরনের নাটক, পারফর্মিং আর্টস বলতে যা বোঝায় সারা বাংলাদেশের যত ধরনের আছে সমস্ত বিষয়কে তিনি গবেষণা করে তুলে এনেছেন, এবং প্রত্যেকটারই মানে বর্ণনা লিখেছেন, যেটা এটা কোথায়, কখন, কিভাবে এটার পারফরমেন্সটা হয়, একদম ডিটেইল তিনি এটার কোষ, নাট্যকোষ, বাংলা নাট্যকোষ এটির নাম, ঠিক আছে? এই কাজটিও কিন্তু আমাদের বাংলাদেশে অনেক পরে এসে জামিল ভাই করেছেন। জামিল ভাই অনেক ভালো কাজ করেছেন এটা নিয়ে, সৈয়দ জামিল আহমেদ। সেলিম ভাই এই কাজটা করেছেন কিন্তু। তাহলে শুধুমাত্র কিন্তু আমি বলছি না যে উনি নাটক লিখেই তার সবকিছু শেষ হয়ে গেছে, তা নয়। সৈয়দ জামিল আহমেদ, জামিল ভাইও কিন্তু কখনো কখনো, এবং উনি সাক্ষাৎকার দিয়েই বলেন যে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ তো তার চাইতে বিশাল তো লেখক তো আর হয় না, কিন্তু নাটকের ক্ষেত্রে রবীন্দ্রনাথের চাইতেও শক্তিশালী সেলিম আল দীনের নাটক, এটা জামিল ভাই সবসময় বলে থাকেন। এবং আজ তার 75তম জন্মবার্ষিকী, এবং এই উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বিশেষভাবে দিনটিকে উদযাপন করছে, নানা ধরনের আয়োজন তারা করেছে। এই আয়োজন সম্পর্কে কি বলবেন? সেলিম ভাইয়ের তো সমাধিটাই তো জাহাঙ্গীরনগর ভেতরে, সেটাকে কেন্দ্র করে তার জন্মদিনে, মৃত্যু দিবসে সবসময় কোনো না কোনো আয়োজন থাকে। এবার এই আয়োজনটা খুব বেশি বড় করে করা যাচ্ছে না, আমি ওনাদের প্রচারপত্রে দেখেছি, কিন্তু তারপরেও সেলিম ভাইকে তো তার জন্মদিন উদযাপন তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হবেই। এটা হয়তো ঢাকাতেও হবে, ঢাকা থিয়েটারই হয়তো এটার উদ্যোগ নেবে, তাদের উদ্যোগটা ছিলও, সেটা বোধহয় আরও কয়েকদিন পরে বা ইয়েতে কাজটা আমরা জানতে পারবো কখন হচ্ছে। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে তার কাজ, তার ব্যক্তিগত জীবন এবং এক কথায় ব্যক্তি সেলিম আল দীনকে আমরা অনেকটা জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আয়োজনের শেষ পর্যায়ে সবশেষে পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, চ্যানেল আই আর্কাইভ থেকে সেলিম আল দীনের সাক্ষাৎকারের একটি অংশ আমরা দেখে আসি। এর আগে তো তোমরা নগ্ন বর্বর ছিলে, যেন বাংলাদেশের মানুষ গান গাইতো না, যেন বাংলাদেশের রাগ রাগিনীর প্রচলন ছিল না, যেন বাংলাদেশের মানুষ ঘরের নকশা বানাতে জানতো না, তারা দুঃখে কাঁদতো না, সুখে হাসতো না, যেন ইংরেজদের আসার পর থেকেই আমরা হাসি কান্নার সাহিত্য তৈরি করতে শিখলাম। ভারী তো আশ্চর্যের কথা। একজন স্বাধীন মানুষ হলে আমি তৎক্ষণাৎ দেখতে পাবো যে ভাত তো ইংরেজ আমলেই খেত, প্রাচীনকালেও খেত। বাংলাদেশের থিয়েটার ছিল 1000 বছর ধরে, তবে সেটাকে থিয়েটার বলা হতো না। দুর্ভাগ্য এই, কারণ ইংরেজি জানতো না যে কেউ। ইংরেজরা আসার আগে ইংরেজি জানবেই বা কোত্থেকে? সুতরাং ওটা থিয়েটার না, এটা থিয়েটার। এই ধরনের মানে ইম্বেসাইল কথাবার্তা বা অপগণ্ড যাকে বলবো, আমি মনে করি যে এটা ক্ষতিকর। এইসব জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ইতিহাসের যে সততা, ইতিহাসের যে নিরপেক্ষতা, সেই জায়গায় দাঁড়িয়ে স্বাধীন দেশের একজন লোক যদি নিজের সংস্কৃতিকে বিচার না করে, তাহলে সেই রাজনৈতিক বিভ্রান্তির শিকার হবে। এবং রাজনৈতিক বিভ্রান্তির শিকার মানেই হচ্ছে যে একটা
একটা একটা একটা একটা একটা একটা অপঘাত, একটা অপঘাত, মানে একটা গজব যাকে বলে। প্রিয় দর্শক, এর মাধ্যমে আজকের আয়োজন থেকে বিদায় নিব। তবে তার আগে বলতে চাই, বাংলা ভাষাভাষী আমরা যতদিন থাকব, বাংলা নাটক যতদিন থাকবে, ঠিক ততদিনই আমাদের সকলের মাঝে বেঁচে থাকবেন সেলিম আল দীন। সবশেষে সকলের শুভকামনা, সুস্বাস্থ্য প্রত্যাশা করে আয়োজন থেকে বিদায় নিচ্ছি।